শহরগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই সময়কার সুলতানি যুগের প্রেক্ষাপট। এবং এই সময় থেকে গিল্ড ব্যবস্থাকে কেন্দ্র করেই যে সমস্ত বাণিজ্য, কৃষি প্রসার লাভ করেছিল, তার মধ্যে আমরা অলরেডি আলোচনা করলাম তুলো চাষ হতো, চিনি, গুড় প্রভৃতি চাষ করা হতো। এবং দাক্ষিণাত্যের বরঙ্গল রাজ্যের বস্ত্র শিল্পের ভূয়সী প্রশংসা করা হয়েছে। বাংলার বস্ত্র সব থেকে বেশি বিদেশিরা প্রশংসা করেছেন। এবং আল মাসুদি, ইবান খারদোরা, আল ইদ্রিসি, চারো জুকুয়া সকলেই বাংলার বস্ত্রের প্রশংসা করেছেন। সম্ভবত এইসব শিল্পকেন্দ্রের অবক্ষয় ঘটেছিল এবং আদিম মধ্যযুগে বস্ত্র শিল্পের উন্নতি ঘটেছিল কামরূপে। তৈলবীজের উৎপাদন এই সময় বেড়েছিল এবং সেই সঙ্গে উৎপাদন বেড়েছিল তেলের। বহু লেখতে তৈলিকদের উল্লেখ আছে। তৈল নিষ্কাশনের জন্য দু রকমের যন্ত্র এই সময় ব্যবহার করা হতো, ঔদ্র এবং চক্রিক। চক্রিক হলো ঘানি যন্ত্র, সম্ভবত ঘানির ব্যবহার বৃদ্ধি এই সময় পেয়েছিল। ধাতু শিল্পের প্রসার ঘটেছিল বলেও এই সময় জানা যায়। রামশরণ শর্মা লোহার ব্যবহার বৃদ্ধি পেয়েছিল বলে জানিয়েছেন। দ্বাদশ শতকের একখানি গ্রন্থ থেকে আমরা বিভিন্ন ধরনের লোহার উল্লেখ পাই। ওড়িশার মন্দিরগুলিতে লোহার ব্যবহার হয়েছিল। রাজারা প্রচুর তাম্রশাসন চালু করেন এবং অনুমান করা হয় যে অসঙ্গত নয় যে তামার ব্যবহার এই সময় বেড়েছিল। আদি মধ্যযুগে বিভিন্ন অঞ্চলে বহু ধাতু মূর্তি নির্মিত হয়েছিল। এদের মধ্যে ব্রোঞ্জের মূর্তিগুলো ছিল সর্বাধিক প্রযোজ্য। পূর্ব এবং দক্ষিণ ভারতে বহু ধাতু মূর্তি পাওয়া যায়। বানানো ভালো তরবারি তৈরি হতো বলে জানা যায়। ধাতুর ব্যবহারের জন্য জ্বালানির প্রয়োজন হয় এবং ভারতীয়রা কয়লা এবং কাঠ কয়লার ব্যবহার শিখেছিল। অধ্যাপক ভক্তপ্রসাদ মজুমদার তার লেখতে এবং তার রচনাতে বিভিন্ন ধরনের প্রমাণ দিয়েছেন। সমসাময়িক লেখ, ধর্মশাস্ত্র এবং বিভিন্ন তথ্যসূত্র থেকে শিল্পীদের গিল্ড এবং শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। গিল্ড হলো শিল্পীর কারিগরদের একটি সংগঠন। সম্ভবত আদি মধ্যযুগের গিল্ডের প্রভাব খানিকটা কমেছিল। সদস্যদের উপর গিল্ডের প্রভাব আগের মতো ছিল না। রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে কর ফাঁকি দেওয়া, জুয়া খেলা, বারাঙ্গনার উপস্থিতি ঘটলে রাজার গিল্ডের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারতেন। নারদ স্মৃতি থেকে অনুমান করা হয় যে গিল্ডের পরিচালনার উপর রাজার হস্তক্ষেপ এই সময় বৃদ্ধি পেয়েছিল। গিল্ডের স্বাতন্ত্র্য এবং স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করা হয়েছিল, যদিও তা অক্ষুণ্ণ যে ছিল তা সবসময় বলা যায় না। দ্বাদশ এবং ত্রয়োদশ শতকের সাহিত্যে শ্রেণীকরণের উল্লেখ পাওয়া যায় এবং আদি মধ্যযুগের শ্রেণীগুলোকে জাতি আখ্যা দেওয়া হয়েছে এবং জাতি এবং শ্রেণী ছিল সমার্থক শব্দ। বৃহৎ ধর্ম, ব্রহ্ম, বৈবর্ত পুরাণ শ্রেণীকে শঙ্কর এবং মিশ্র জাতি বলে উল্লেখ করা হয়েছে। কুম্ভকার, তাঁতি, স্বর্ণকার, রজতকার প্রভৃতি হলো শুদ্ধ জাতি এবং চর্মকার, তৈলি, ইক্ষুপিরানকারী, রঙ্গাকার, কাঁসারি প্রভৃতি হলো অশুদ্ধ। সমকালীন লেখমালার শ্রেণীর উল্লেখ আছে। গোয়ালিয়র লেখতে অন্তত 20 জন তৈলিক প্রধান এবং 14 জন মালাকার প্রধানের নাম পাওয়া যায়। এছাড়া সুরা প্রস্তুতকারীদের শ্রেণী ছিল, পাথর কাটা কারিগরদের সংগঠন ছিল। প্রায় 650 পর্বে একটি ভিত্তিকে ঘিরে এক ধরনের শ্রেণী তৈরি করা হয়েছিল। শ্রেণীগুলি একটি পরিবারের মতো থাকতো এবং তাদেরকেই আশ্রয় করে গড়ে উঠেছিল। এক পেশার অনেক সংগঠন বা একাধিক নেতার আবির্ভাব ঘটে। শ্রেণীর সংগঠন এই সময় অত্যন্ত গুরুত্ব পেয়েছিল, কারণ সুলতানি যুগের তৃতীয় পর্বের নগরায়নের মুখ্য কেন্দ্রবিন্দুই ছিল হচ্ছে গিল্ড ব্যবস্থা। ভক্তপ্রসাদ মজুমদার তাই মনে করেন যে আদি মধ্যযুগে ভূস্বামীদের প্রভাব বেড়েছিল এবং শ্রমিকদের একটি বড় অংশ কৃষি ক্ষেত্রের সঙ্গে নিযুক্ত হয়েছিল। এই জন্য শিল্পে গিল্ড পরিচালনার শ্রমের অভাব ঘটে। আগে গিল্ডগুলি ব্যাংকিং এর কাজ করত। গিল্ডের ব্যাংকিং ভূমিকার পর্বে অনেকটাই ম্লান হয়ে যায়। অর্থ লগ্নি করার দৃষ্টান্ত আছে, তবে সেই অর্থ রাখা হয় এবং শ্রেণী প্রধান তা নিয়ন্ত্রণ করে। শ্রেণীর কাছে এই অর্থ নিযুক্ত থাকত। রাজকীয় হস্তক্ষেপ, শ্রেণীগুলির জাতিতে রূপান্তর, শ্রেণীগুলির পারিবারিক সংগঠনের আকার ধারণ এবং প্রভৃতির ফলে দেখা যায় যে আদি মধ্যযুগের শ্রেণীর অবনমন ঘটেছে। এই শিল্প ব্যবস্থা, গিল্ড ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে নগরের উদ্ভবের সঙ্গে যে প্রশ্নটি জড়িয়ে পড়ে সেটি হচ্ছে মুদ্রা ব্যবস্থা। রামশরণ শর্মা এবং তার অনুগামীরা মনে করেন যে এই পর্বে অন্তর্বাণিজ্য বহির্বাণিজ্য কমেছিল, এজন্য মুদ্রার ব্যবহার কমেছিল। সাম্প্রতিককালে তিনি তার মতে সংশোধন করে বলেছেন যে 1000 খ্রিস্টাব্দের পর থেকে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ব্যবসা বাণিজ্য যে বেড়েছিল তা প্রমাণ হলো মুদ্রার ব্যবহারের অতিরিক্ততা। দক্ষিণ পূর্ব বাংলাদেশের ময়নামতিতে উৎখননের ফলে রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। অধ্যাপক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দেখিয়েছেন যে খ্রিস্টীয় 7ম শতকে ত্রয়োদশ শতকের মধ্যে দক্ষিণ পূর্ব বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে রূপোর মুদ্রার প্রচলন ছিল। মুদ্রাগুলির গায়ে বৃষমূর্তি এবং ত্রিশূলের ছাপ আছে। মুদ্রাগুলি ওজনে হালকা হলেও তাদের ধাতুগত বিশুদ্ধতা বজায় ছিল।
সমকালীন লেখকলায় 57.4 গ্রেন ওজন বিশিষ্ট মুদ্রার উল্লেখ পাওয়া যায়। বাংলায় মুদ্রাগুলির সঙ্গে সমতা বজায় রেখেছিল এবং সম্ভবত বাংলার মুদ্রা ভারত এবং ভারতের বাইরে বাণিজ্যের বিনিময়ে কাজ করেছিল। বাংলার পাহাড়পুর অঞ্চল থেকে খলিফা হারুন রশিদের রৌপ্য মুদ্রা, ময়নামতিতে খলিফা মুতাসিম বিল্লাহ স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। অনুমান করা হয় যে ওই অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য চলত। আরব লেখকরা চট্টগ্রাম বন্দরের প্রশংসা করেছেন। 650 থেকে 1000 খ্রিস্টাব্দে বাণিজ্য চলেছিল, সুতরাং মুদ্রার ব্যবহার ছিল। দক্ষিণ পূর্ব বঙ্গের মতো উত্তর পশ্চিম বঙ্গের মুদ্রা পাওয়া যায়নি। পাল ও সেন রাজাদের নামাঙ্কিত মুদ্রার সন্ধান মেলেনি। এদের তাম্রশাসন, পুরাণ এবং কর্পদ্যুক ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। কর্পদ্যুক হল কড়ি, বাংলাদেশে কড়ির ব্যবহার ছিল। বহির বাণিজ্যে কড়ির ব্যবহার ছিল না, সুতরাং বিনিময় বাণিজ্য ছিল বলে অনুমান করা হয়। কড়ির উপস্থিতি দিয়ে প্রমাণ করা যায় না যে বাণিজ্য কমেছিল, আবদ্ধ অর্থনীতি প্রতিষ্ঠা হয়েছিল। ব্রতীন্দ্র মুখোপাধ্যায় দেখিয়েছেন যে কড়ি এবং পুরাণ জাতীয় মুদ্রার মধ্যে সহজ বিনিময় ব্যবস্থা গড়ে উঠেছিল এবং এই সময় পাল সেন যুগে মুদ্রা ছিল না বলে বাণিজ্যের ক্ষতি হয়নি। পুরাণে কপর্দক সহজেই হরিকেলের রৌপ্য মুদ্রার সঙ্গে বিনিময় করা হতো। বিপুল পরিমাণ কড়ি দিয়ে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করা হতো। দ্বাদশ এবং ত্রয়োদশ শতক থেকে দেখা যায় যে নতুন ধরনের মুদ্রার উল্লেখ আছে। মুদ্রাগুলি হলো চূর্ণী। পুরাণ এবং চূর্ণী হলো সমার্থক। ওড়িশার সোনা এবং পুরাণ কার্যাপন চূর্ণীকে সমার্থক বলে দেখানো হয়েছে। সম্ভবত সোনা এবং রূপ গুঁড়ো করে এই চূর্ণী তৈরি করা হতো। আরব লেখকরা জানিয়েছেন যে প্রতিহারদের রাজ্যে ধাতব চূর্ণ দিয়ে ব্যবসা চালানো হতো। তিব্বত ঐতিহ্য অনুযায়ী স্বর্ণ চূর্ণ ব্যবহার করার উল্লেখও পাওয়া যায়। চূর্ণ সোনা রূপোর মুদ্রার বিকল্প হিসেবে বিনিময় মাধ্যম হয়েছিল বলে অনুমান করা যায়। সোনা ও রূপোর চুনির ব্যবহারের ফলে বণিকদের বহু কড়ি নিয়ে বিদেশে যেতে হতো না। এতে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করা সহজ হয়েছিল। সমকালীন উত্তর ভারতে যেসব ধাতু মুদ্রা ছিল তাদের ওজন এবং ধাতব বিশুদ্ধতা সবসময় নির্ভরযোগ্য হতো না। এজন্য এক ধরনের মুদ্রা দিয়ে দূরপাল্লার বাণিজ্য পরিচালনা করা সম্ভব হতো না। ধাতব চূর্ণ সম্ভবত এই ধরনের মুদ্রা স্থান নিয়েছিল। আদি মধ্যযুগের বাংলায় 3 ধরনের বিনিময়ের মাধ্যম ছিল। সকলের উপরে ছিল রৌপ্য মুদ্রা, দ্রশ্য, কার্যাফল, পুরাণ, মাঝখানে ছিল সোনা বা রূপোর চূর্ণ এবং সর্বনিম্ন ছিল কপর্দক বা কড়ি। এদের মধ্যে সহজ বিনিময় যোগ্যতা গড়ে ওঠে। অধ্যাপক ব্রতীন্দ্র মুখোপাধ্যায় জানিয়েছেন যে শুধু বাংলা নয়, উত্তর ভারতের সর্বত্রই এ ধরনের ত্রিস্তর বিশিষ্ট মুদ্রা ব্যবস্থা গড়ে উঠেছিল। এই পর্বে পাঞ্জাবেও বেশ কিছু মুদ্রা পাওয়া যায়। সমগ্র ভারতবর্ষের বিনিময় প্রথা স্থান নিয়েছিল মুদ্রা নির্ভর অর্থনীতি। এই মুদ্রা ব্যবস্থা শহরে জীবনযাপনের সঙ্গে যে বিষয়টি এই সময় গুরুত্ব লাভ করেছিল সেটি হলো আভ্যন্তরীণ এবং বহির বাণিজ্য। ইউনিট 13 এ অন্তর্ভুক্ত রয়েছে আভ্যন্তরীণ এবং বহির বাণিজ্য। একেও আবার বেশ কয়েকটা সাবটপিকে বিভক্ত করা হয়েছে, যেমন ব্যবসা বাণিজ্য, বণিক দ্রব্য, গুজরাটের আবির্ভাব এবং গুজরাটের কর্মদক্ষতা এই সময় কিভাবে বৃদ্ধি পায় এবং সামুদ্রিক বাণিজ্য। সমকালীন লেখমালায় সমগ্র উপমহাদেশের আভ্যন্তরীণ বাণিজ্যের কথা আছে। এসব উপাদানে হট্ট এবং হট্টিকারের উল্লেখ পাওয়া যায়। এগুলি হলো আধুনিক কালের হাট। হাট বলতে আমরা যেগুলোকে বুঝিয়ে থাকি, সুলতানি যুগে আমরা সেগুলিকে হট্ট বলা হতো, যা সপ্তাহে একবার বা দুবার বসত। দক্ষিণ ভারত দাক্ষিণাত্যে এক ধরনের হাট ছিল যেগুলি সন্ধ্যে নামে পরিচিত। নির্দিষ্ট দিনের সন্ধ্যে সেই দিনের নামানুসারে চিহ্নিত হতো। এই হট্টগুলি অনেক সময় মেলার রূপ পরিগ্রহণ করে। অনেক মেলায় গবাদি পশু কেনা বেচা হতো। নবম শতকে রাজস্থানের লেখকে কম্বলি হট্ট ঘটক যাত্রার উল্লেখ আছে। অনুমান করা অসঙ্গত হবে না যে এই ধরনের জীবজন্তুর মেলা বছরের নির্দিষ্ট সময় কয়েকদিন ধরে চলত। হাট বা মেলা ছাড়াও মণ্ডপ ও মণ্ডপিকা নামে বাজার ছিল। সম্ভবত এগুলি ছিল আচ্ছাদিত এলাকা। আদি মধ্যযুগে এই ধরনের বাজারের উদ্ভব এবং বিকাশ ঘটেছিল। অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে কাংড়া, গোয়ালিয়র, ভরতপুর, জব্বলপুর, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আয়তনের মণ্ডপিকা অবস্থিত ছিল। চট্টোপাধ্যায় মনে করেন যে রাজস্থানের অনেকগুলি লেখকে বিশ্লেষণ করে 12টি মণ্ডপিকা এবং সমসংখ্যক হট্টের সন্ধান পাওয়া যায়। তিনি 4টি বাণিজ্য কেন্দ্রের কথা উল্লেখ করেছেন। মণ্ডপিকাগুলি কোথাও কোথাও আবার শুল্ক মণ্ডপিকা বলেও উল্লেখযোগ্যতা দাবি করতে পারে। সিওডেনি, গোয়ালিয়র, জব্বলপুর অঞ্চলের মণ্ডপিকা ছিল বড় শহর এবং লেখগুলিতে মহামণ্ডপিকা বলে উল্লেখ করা হয়েছে। উত্তর ভারতের বাণিজ্য কেন্দ্র হিসেবে মণ্ডপিকার বিকাশ লাভ করে। দক্ষিণ ভারতে ছিল নগরম। দক্ষিণ ভারতের লেখতে এই নগরের উল্লেখ পাওয়া যায়।
কেনেথ হল চোল আমলের লেখমালায় 33টি নগরের সন্ধান পাওয়া যায়। হল মনে করেন যে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো আর্থসামাজিক প্রশাসনিক কেন্দ্র নাড়ু। প্রত্যেক নাড়ুতে একটি করে নগরম ছিল। বার্টনস্টেইন চোল আমলের কৃষি অর্থনীতির মধ্যে এবং নগরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করেছেন। হলের মতে নগরগুলি গ্রামের সঙ্গে লেনদেনের কাজ করত, আবার অন্য নাড়ুর সঙ্গে বাণিজ্যিক আদান প্রদানের কাজও এই সময় চলত। তিনি আরো জানিয়েছেন যে দক্ষিণ ভারতের বণিক সংগঠন নানা দেশের সঙ্গে নগরায়ণ বাণিজ্যের সম্পর্ক ছিল। লেখমালায় শ্রেষ্ঠী, স্বার্থবাহ বণিকদের উল্লেখ পাওয়া যায়। দক্ষিণ ভারতের কোলাপুর, মিরাজ, বেলগাঁওয়ের প্রাপ্ত লেখ থেকে বণিক সমাবেশের কথা জানা যায়। বণিকরা কোথা থেকে এসেছে তার পরিচয় এবং তাদের নামের তালিকাও এই সময় পাওয়া যায়। গুজরাট, রাজস্থান, কোঙ্কণের বণিকদের নাম পাওয়া যায়। উত্তর ভারতের আদি মধ্য যুগে বণিকদের সংগঠনের উল্লেখ পাওয়া যায় না, কিন্তু এই পর্বে দক্ষিণ ভারতের দুটি বণিক সংগঠনের নাম পাওয়া গেছে। মণিগ্রামময় এবং নানা দেশী নামে দুটি পরিচিত ছিল এবং দশম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে বাণিজ্যে এদের বিশিষ্ট ভূমিকার উল্লেখ পাওয়া যায়। এই সংগঠনের বণিকরা বহু দূরের দেশ থেকে পণ্য আমদানি করত এবং রাজার দরবারে অভিজাতদের কাছে সেগুলি বিক্রি করত। এদের আমদানি পণ্যের তালিকায় ছিল মণিমুক্ত, বিলাস দ্রব্য, সুগন্ধি দ্রব্য ইত্যাদি। রাজারা এদের পৃষ্ঠপোষকতা প্রদান করতেন। লেখমালায় আরো বলা হয়েছে যে দুই সংগঠনের বণিকদের রক্ষা করতে সশস্ত্র প্রহরীরা। বণিকরা পণ্য সম্ভার নিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত। বণিকদের কাছ থেকে স্কন্ধক নামে কর পাওয়া যেত। সম্ভবত এই বণিকরা কাঁধে করে তাদের বিক্রয়যোগ্য পণ্য পরিবহন করত। স্থলপথে বাণিজ্যের জন্য মার্গনক নামক কর ছিল। যাতায়াত ব্যবস্থা পরিচয় লেখমালায় তেমন পাওয়া যায় না। তবে গুজরাটের প্রাপ্ত একটি লেখতে বলা হয়েছে যে পণ্যের বহনের জন্য বলদ, গার্দব এবং উটের ব্যবহার হতো। রাজস্থানের ভ্রাম্যমান বাঞ্জারা বণিকদের অস্তিত্বে লক্ষ্য করা যায়, যারা ষাঁড়ের পিঠে করে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য নিয়ে যেত এবং বাণিজ্য করত। ব্রজদুলাল চট্টোপাধ্যায় পৃষ্ঠে পণ্য পরিবহনের বণিকদের বর্ণনা দিয়েছেন। আভ্যন্তরীণ বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল রাস্তাঘাটের বিবরণ। কিয়াতনের চৈনিক বিবরণের উল্লেখ পাওয়া যায়, যেখানে কামরূপ থেকে উত্তরবঙ্গ হয়ে রাজমহল পাহাড়ের মধ্যে দিয়ে মগধ পৌঁছানো যেত। অষ্টম শতকে অযোধ্যার 3 বণিক ভ্রাতা স্থলপথে তাম্রলিপ্ত বন্দরে এসেছিলেন। গাঙ্গেয় উপত্যকার সঙ্গেও গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে যোগাযোগ ছিল। একাদশ শতকের আলবিরুনি কনৌজ ও ভারতের অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ লক্ষ্য করেছিলেন। তিনি কয়েকটি পথঘাটের উল্লেখও করেছেন। একটি পথ কনৌজ থেকে বেরিয়ে অযোধ্যা, বারাণসী, পাটনা, মুঙ্গের হয়ে গঙ্গাসাগর পর্যন্ত পৌঁছেছিল। আরেকটি পথ কনৌজ থেকে বেরিয়ে ওড়িশা হয়ে দক্ষিণ ভারতে গিয়েছিল। আলবিরুনি জানিয়েছেন যে কনৌজের সঙ্গে স্থলপথে কাশ্মীর, তিরহুত, কামরূপ এবং নেপালের যোগাযোগ ছিল। গুজরাটের বিখ্যাত বন্দর এবং মন্দির শহর সোমনাথের সঙ্গে মথুরার সংযোগ রক্ষাকারী রাস্তা ছিল। এই পথ মথুরা থেকে বেরিয়ে উজ্জয়িনী, ধর, জয়পুর এবং সোমনাথে পৌঁছেছিল। রামচরণ শর্মা বলেছেন যে একাদশ শতক থেকে ভারতের বাণিজ্য গড়ে উঠেছিল এবং সপ্তম শতক থেকে একাদশ শতকের মধ্যে ভারতের আভ্যন্তরীণ বাণিজ্যিক লেনদেন পরিচালিত হতো এবং তার চিত্রও ছিল যথেষ্ট গতিময়। বহির বাণিজ্যের ক্ষেত্রে বলা যায় যে রামচরণ শর্মা এবং তার অনুগামীরা স্বীকার করেছেন যে চতুর্থ থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত ভারতের বহির বাণিজ্য উল্লেখযোগ্যতা লাভ করে। সপ্তম শতকের ইসলামের আবির্ভাবের আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তন ঘটেছিল। ইসলাম শুধু নতুন ধর্মরত প্রচার করেননি, তিনি এসেছিলেন নতুন জীবন দর্শন, জীবনযাপন পদ্ধতি থেকে। ইসলামের শাসনাধীন অঞ্চলের নগর এবং ব্যবসা বাণিজ্যের গুরুত্ব পেয়েছিল। ইসলামের ধর্মাবলম্বীরা বাণিজ্যের প্রতি আকৃষ্ট ছিল। এশিয়ার সামুদ্রিক বাণিজ্যে আরবদের গুরুত্ব বৃদ্ধি পায়। উত্তর ভারত মহাসাগরে আরবদের আগমন ভারতের আভ্যন্তরীণ বাণিজ্যের সঙ্গে সঙ্গে বহির বাণিজ্যের গুরুত্ব বাড়ায়। আরব বণিকরা অষ্টম শতকে ভারতের মহাসাগরে পাড়ি দিয়ে মালাক্কা হয়ে চীনে চলে যেত। চীনের ইতিহাসে আরব বণিকদের বাণিজ্যের কথার উল্লেখ আছে। ভারতের উপকূল বন্দরগুলিতে আরবদের বাণিজ্য ঘাঁটি ছিল। কার্তিয়ান চৌধুরী এই আরব বণিকদের বাণিজ্যের বর্ণনা করেছেন। পারস্য উপসাগরীয় বন্দর মাস্কাট থেকে জাহাজ ছেড়ে 1 মাসের মধ্যে মালাবারের কুইলানে পৌঁছে যেত। ইবন বতুতা এই বাণিজ্যের উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে আরব জাহাজগুলি কুইলান এবং কালিকটে আসত। চীনা জাহাজ ভারতীয় বন্দর কালিকা এবং কুইলাতে বেশি আসতো না, আর জাহাজ থেকে তারা পণ্য পেত। ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি গড়ে উঠেছিল পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়ার বাণিজ্যের বিনিময় কেন্দ্র। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য ভারতের মধ্যস্থেই অবস্থিত ছিল।
গুজরাট, কোঙ্কল, মালাবার উপকূল আন্তর্জাতিক এশীয় বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। সুলেমান, আল মাসুদি, আল ইদ্রিসি প্রভৃতি আরব লেখকরা ভারতের বন্দর এবং বাণিজ্যের উল্লেখ করেছেন। এদের মধ্যে গুজরাটের ক্যাম্বে, কমরু, সিন্দান, সোপার, চোল, গোয়ার, সিদাপুর এবং মালাকার কুইলান বিশেষভাবে উল্লেখযোগ্য বা গুরুত্ব। আরব বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল বসরা এবং সিরা। পারস্য উপসাগরের গুরুত্ব এই সময় বৃদ্ধি পায়। পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে আরব জাহাজ গুজরাট এবং কোঙ্কণে এসে হাজির হতো। এদের মধ্যে ছিল সিরা, বসরা ও ওমান বাগদাদের বণিকরা। দুজন আরব বণিক মুসারের ইসাক এবং আল সান্দুলুনি এবং আবু সৈয়দ মারফ বেন জাকারিয়া এখানে প্রায় স্থায়ীভাবে বসবাস করতেন। রাষ্ট্রপতির লেখা থেকে বলা হয়েছে যে আরবরা সঞ্জন এবং সন্নিহিত অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করেছিলেন। রাষ্ট্রকূটদের সঙ্গে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং রাষ্ট্রকূটদের পরেও কোঙ্কণ অঞ্চলের সঙ্গে আরবরা বাণিজ্যিক লেনদেনে বজায় রেখেছিল। সিলভার বংশীয় রাজাদের লেখতে তিনজন আরব বণিকদের আলী, মহর এবং মোহাম্মদের নাম পাওয়া যায়। মিশরের পতমিক সাম্রাজ্য প্রতিষ্ঠা হলে পারস্য উপসাগরের বাণিজ্যে অবনতি ঘটে, তবে লোহিত সাগরের বাণিজ্য এই সময় বৃদ্ধি পায়। লোহিত সাগরের দুই প্রান্তের দুই বন্দরে আলেকজান্দ্রা এবং এডেন গুরুত্ব পেয়েছিল। এর তাৎপর্য হলো ভারত মহাসাগরের বাণিজ্যের সঙ্গে ইউরোপের যোগাযোগ স্থাপিত হওয়া এবং এডেন থেকে ভারতের যোগাযোগের জন্য গুজরাট এবং মালাবারকে বেছে নেওয়া হয়েছিল। ইভান বাতুতা মার্কো পোলো ভারতের বন্দরগুলির যে তালিকা দিয়েছেন তাতে মালাবারের বন্দরের সংখ্যা বেশি। এদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হলো কুইলেন, কালিকট, পান্ডিরানি, ম্যাঙ্গালোর, ব্যারাকুর, কোনাবুর এবং সিঙ্গাপুর অর্থাৎ গোয়া। এইসব বন্দরের সঙ্গে এডেনের নিয়মিত যোগাযোগ ছিল এবং এডেনের সঙ্গে ঘানা এবং ক্যাম্পের যোগাযোগ ছিল। গটি পারস্য উপসাগরের কৃষির সঙ্গে ভারতের বাণিজ্যের কথার উল্লেখ পাওয়া যায়। ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলিতে মুসলমান বণিকদের নিয়মিত যাতায়াত ছিল। বেঞ্জামিন দ্বাদশ শতকের মালাবার ইহুদি বণিকদের উপস্থিতি ছিল বলে জানিয়েছেন। ইহুদি বণিকদের চিঠি থেকে এই বাণিজ্যের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়। এডেন এবং আলেকজান্দ্রিয়ার পণ্যের চাহিদা, দাম, জাহাজী পরিবহন, বণিকদের মধ্যেকার সম্পর্ক ইত্যাদি বিষয়ে প্রচুর তথ্য পাওয়া গেছে এই চিঠিগুলি থেকে। আরব বণিকরা শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যের কথা উল্লেখ করেছেন। পশ্চিম দিকে মালদ্বীপ এবং পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের সঙ্গে এজন্য তারা বাণিজ্যে শ্রীলঙ্কার গুরুত্ব যথাযথভাবে অনুধাবন করেছিল। অষ্টম শতকের পর পূর্ব ভারতের বড় বন্দর তম্রলিপ্তের পতন ঘটে। নবম এবং দশম শতকে আর লেখকরা জানাচ্ছেন যে সামানান ছিল বাংলার সমৃদ্ধ নগর, যেটি চট্টগ্রামের কাছে গড়ে উঠেছিল। আল ইদ্রিসি লিখেছেন যে এই বন্দরে বাণিজ্য করে আরব বণিকরা লাভবান হন। ইভান বাতুতা চট্টগ্রামের উল্লেখ করেছেন এবং তার নাম দিয়েছিলেন সুক্কাবন। এই বন্দর সমৃদ্ধ ছিল এবং বাণিজ্যিক লেনদেন চলেছিল। কামরূপ বাণিজ্য এই পর্বে পরিচালিত হতো। আরব লেখকরা আরো জানিয়েছেন যে চট্টগ্রামের সঙ্গে ওড়িশা এবং কাঞ্চির বাণিজ্য চলত। শ্রীলঙ্কা থেকে চট্টগ্রাম বন্দরের পণ্য কাঠামো পাঠানো হতো। সমন্দরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাংলার বাণিজ্য চলেছিল। পশ্চিম এশিয়ার সঙ্গে চট্টগ্রামের বাণিজ্যিক যোগাযোগ ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য চলত দক্ষিণ ভারতের উপকূল বন্দরগুলির মাধ্যমে। কাঞ্চিপুরম ছিল এই বাণিজ্যের একটি বড় ঘাঁটি। উপকূল বন্দরগুলির মাধ্যমে কাঞ্চিপুরম এর একটি মাধ্যম ছিল, যার মধ্যে দিয়ে চোল শাসনকালে করমণ্ডল উপকূলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চলত। রাজরাজ চোলের রাজত্বকালে মামাল্লাপুরম ছিল একটি বড় বন্দর। দক্ষিণ ভারতের একটি বণিক গোষ্ঠী এই বন্দরের কাজকর্মে তদারকির ভার পেয়েছিলেন। এই অঞ্চলে নেগাপত্তা নামের উত্থান হয়েছিল এবং মামাল্লাপুরমের গুরুত্ব কমে যায়। চীনের সুবংশের ইতিহাস থেকে জানা যায় যে এই সময় চীন দূত পাঠিয়েছিল। দশম শতকের আগে এশিয়ার সমুদ্র বাণিজ্য চীনের উপস্থিতি তেমন গুরুত্বপূর্ণ ছিল না এবং এর পর থেকে সমুদ্র বাণিজ্যে চীনের ভূমিকা প্রসার লাভ করতে থাকে। এশিয়া বাণিজ্যের দুই প্রান্তে ছিল চীন এবং আরবরা এবং ভারত ছিল এদের মধ্যে অন্তর্বর্তী ঘাঁটি। রাজেন্দ্র চোলের আমল থেকেই দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেড়ে যায়। শ্রীবিজয় রাজরাজ নাগপত্তমে চূড়ামণি বিহার নির্মাণ করেন। দক্ষিণ ভারতের একটি মন্দিরে শ্রীবিজয়ের প্রতিনিধি চীনের সোনা দান করেন। এর থেকে অনুমান করা হয় যে অসঙ্গত নয় যে করমণ্ডল এবং চীনের মধ্যে অন্তর্বর্তী ঘাঁটি ছিল শ্রীবিজয়। শ্রীবিজয়ের রাজা চোলদের সঙ্গে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। কাম্বোডিয়ার অঞ্চলের সঙ্গে চোলদের নিয়মিত যোগাযোগ ছিল।
রাজেন্দ্র চোলের একটি লেখকে কম্বোজ রাজ্যে পাঠানো হয়েছিল উপঢৌকন। হল জানিয়েছেন যে অর্থনৈতিক কারণে এদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার দরকার ছিল। পরবর্তী চোল রাজারাও বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন। প্রথম কুলোতুঙ্গ শুল্ক দেওয়ার কথা বলেছিলেন বিদেশি বণিকদের উৎসাহ দেওয়ার জন্য। তিনি শুল্ক ছাড়ের কথাও বলেছিলেন। কুলোতুঙ্গ ব্রহ্মদেশের রাজার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। চাও জুকুয়া জানিয়েছেন যে চীন থেকে ব্রহ্মদেশ হয়ে চোল রাজ্যে যাওয়া যেত। সম্ভবত চোল রাজা ব্রহ্মদেশের মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। তার সময় বেঙ্গি উপকূলে বিশাখাপত্তনমের উত্থান হয়। এই বন্দরটির অন্য নাম ছিল কুলোতুঙ্গ চোলপত্তনম। বিশাখাপত্তনম বন্দরের গুরুত্ব এই সময় বেড়েছিল। কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলের এই বন্দর দিয়ে সহজে ব্রহ্মদেশে যাওয়া যেত। দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে চোল নৌবহর আধিপত্য বৃদ্ধি পেয়েছিল। রাজারাজ এবং রাজেন্দ্র চোলের সময়কার নৌবহরের সাহায্যে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং শ্রীবিজয় অধিকার করেন। তবে শ্রীলঙ্কা ছাড়া আর কোথাও চোল রাজারা তাদের নৌ সাম্রাজ্য বিস্তার লাভ করতে পারেন। জর্জ স্পেন্সার মনে করেন যে শুধু সম্পদ আহরণের জন্যই চোল রাজারা নৌ অভিযান পরিচালনা করেননি। শুধু সম্পদের জন্য দীর্ঘকাল নৌ অভিযান চালিয়েছিলেন এবং এই অভিমত অনেক মানতে চাননি। সম্ভবত বাণিজ্যিক স্বার্থে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার নৌ অভিযান পাঠিয়েছিল এবং তারা চীনের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপগুলিতে চীনের বাণিজ্যিক মধ্যবর্তী ভূমিকা তার খুব কর্ম করেছিলেন। রবীন্দ্রনাথ পাল মনে করেন যে ভারত মহাসাগরের আরব বণিকদের ভূমিকা তারা সংকুচিত করার প্রয়াস চালিয়েছিলেন। আরব বণিকরা আধিপত্য খর্ব করেছিল এবং চোলদের নৌ অভিযানের একটি লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল এই বাণিজ্য। অর্থাৎ বণিক বা বাণিজ্য এই সময় থেকে অর্থাৎ সুলতানি যুগের পর্ব থেকে ক্রমশ গুরুত্ব লাভ করে এবং সুলতানি যুগের সময় থেকে এই বাণিজ্য ক্রমশ তার সুরক্ষিত পথে চলতে থাকে। বাণিজ্য শহর এবং শহরের অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্রমশ বাণিজ্যিক বন্দর, ব্যাংক ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা প্রভৃতি ক্রমশ তার গুরুত্ব রক্ষা করতে থাকে এবং এই গুরুত্বের কথার উল্লেখ ঘটিয়েই সুলতানি যুগের বাণিজ্যের প্রসারের উল্লেখ আমরা পেয়ে থাকি। শহুরে অভ্যুত্থান, তৃতীয় পর্বের নগরায়নের সঙ্গে সঙ্গে গিল্ড ব্যবস্থা, বাণিজ্যিক বন্দর আগমন, ব্যাংক ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা একে অল্পের পরিপূরক হয়ে এই সময় গড়ে উঠতে থাকে। ইউনিট 14 এর পরবর্তী অধ্যায় রয়েছে ভক্তিবাদ। আমরা সবাই দেখেছি যে প্রাচীন ভারতে একটি সময় ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ্যতন্ত্রের আবির্ভাব ঘটে এবং এই ব্রাহ্মণ্যতন্ত্র যখন তার কুসংস্কারাচ্ছন্ন ভাবমূর্তি ধারণ করে তখন তার বিরুদ্ধে একটি প্রতিবাদী ধর্ম আন্দোলনের সূত্রপাত হয় এবং সেই প্রতিবাদী ধর্ম আন্দোলন ছিল বৌদ্ধ এবং জৈন ধর্ম। ঠিক সেরকম ভাবে উত্তর ভারতীয় অঞ্চলে সুলতানি যুগে ভক্তিবাদ এবং সুফিবাদের প্রসার ঘটতে দেখা যায়। সুফি মতবাদ ভারতের প্রবেশের আগে এই দেশে ভক্তি ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল। দ্বাদশ থেকে পঞ্চদশ শতকে ভারতের মধ্যে এই আন্দোলন সমাজ এবং ধর্মের ক্ষেত্রে বিপুল পরিবর্তন ঘটিয়েছিল। দ্বৈতবাদী দর্শন থেকে বৈষ্ণববাদী ভক্তিবাদের উদ্ভব হয়। রামানুজ, মাধবাচার্য, বল্লভাচার্য এবং এই নিম্বার্ক এই চারজন ভক্তি ধর্মের দার্শনিক ভিত্তি গঠন করে দেন। পাল রাজারা ধর্মমতের মহাজানী হলেও হিন্দু ধর্মের প্রতি তাদের অনুরাগ ছিল। সেন বংশীয়দের মধ্যে বিজয় সেন এবং লক্ষণ সেন বিশেষভাবে বৈষ্ণব ধর্মের প্রতি অনুকূল ছিলেন। একাদশ শতকের গোড়ার দিকে আল বিরুনি হিন্দু সমাজের নানা কুসংস্কার এবং অসাম্যের কথা উল্লেখ করেছেন। সমাজে জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতা ছিল, শিশু বিবাহ, বহু বিবাহ এবং সতীদাহ প্রথা ছিল। ইসলামের আগমনের পরে হিন্দুদের মধ্যে বেড়েছিল রক্ষণশীলতা। সুলতানি যুগে ভারতের চারটি প্রধান ধর্মমত হলো বৌদ্ধ, জৈন, হিন্দু এবং ইসলাম। হিন্দু ধর্মের মধ্যে শৈব, বৈষ্ণব, শাক্ত প্রভৃতি সম্প্রদায় এই সময় গড়ে ওঠে। বৌদ্ধ, জৈনরা অহিংসা এবং সহজ সরল জীবনযাপনের কথা বলত। ইসলাম একেশ্বরবাদ, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শের জন্য হাজিরা দিয়েছিল। সুফিরা উদার, সহিষ্ণু একেশ্বরবাদের প্রতিষ্ঠা করেছিল। ভক্তি আন্দোলনের উৎপত্তি হয়েছিল ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে প্রচুর মতভেদ বর্তমান। ম্যাক্স ওয়েবার এবং গ্রিয়াস রান মনে করেন যে খ্রিস্টান ধর্ম থেকে একেশ্বর এবং ভক্তির ধারণা এসেছিল। অন্যদিকে ইসলাম ধর্ম থেকে ভক্তি আন্দোলনের উৎপত্তি হয়েছিল বলেও জানা যায়। ইসলামের একমেশ্বরবাদ, সামাজিক সাম্য, বিশ্বজনীন ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে ভক্তি আন্দোলন গড়ে ওঠে। ভারতীয় পণ্ডিতরা মনে করেন যে ভারতের বেদ এবং উপনিষদের মধ্যে ভক্তি আন্দোলনের উৎস হয়েছিল। শঙ্করাচার্যের শিষ্য রামানুজ অদ্বৈতবাদীতে বিশ্বাসী ছিলেন। পরবর্তীকালে তার আদর্শ অনুসরণ করে রামানন্দ, কবি, চৈতন্য ভক্তি আদর্শের ভক্তিবাদী আন্দোলনের গড়ে তোলেন।
ভক্তি আন্দোলনের পটভূমিকার মধ্যে এর উৎপত্তির কারণ খুঁজে পাওয়া যায়। হিন্দু ধর্ম এবং সমাজের মধ্যে বহু কুসংস্কার প্রবেশ করেছিল। মূর্তি পূজা, পুরোহিত তন্ত্র, আচার অনুষ্ঠান, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা সমাজ জীবনকে পঙ্গু করে ফেলেছিল। হিন্দুদের রাজনৈতিক অধঃপতন তাদের জীবনের হতাশা এবং অবসাদ এনেছিল। ভক্তির মাধ্যমে হিন্দুরা এই অধঃপতিত অবস্থা থেকে মুক্তির পথ বেছে নিয়েছিলেন। ভক্তি ধর্মের মূল কথাই ছিল ভক্তির মাধ্যমে মানুষের মুক্তি। জ্ঞান এবং কর্মের প্রয়োজন নেই, শুধু ভক্তির মাধ্যমে ভক্ত এবং ভগবানের মধ্যে মিলন হতে পারে। ঈশ্বরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে এই মুক্তি সম্ভব বলে তারা মনে করে, অথবা দাসভাব অনুসরণ করে ঈশ্বরের লাভ হতে পারে। ভাগবত পুরাণে এই ভক্তি ধর্মের কথার উল্লেখ আছে। দক্ষিণ ভারতের নায়নার এবং আলওয়ার সাধুরা ভক্তি ধর্মের প্রচার করেছিলেন। এরা বৌদ্ধ এবং জৈন ধর্মের বিরুদ্ধে ভক্তি ধর্মমত প্রচার করেন। নবম শতকে শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেন। শঙ্করাচার্যের শিষ্য রামানুজ একাদশ শতকে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটান। তিনি সগুণ ঈশ্বরের বিশ্বাসী ছিল। রামানুজ প্রচার করেছিলেন যে জ্ঞানের সঙ্গে ঈশ্বরের ভক্তি হলো মুক্তি লাভের উন্নতির পথ। জাতি বর্ণ নির্বিশেষে সকলেই ভক্তির মাধ্যমে ঈশ্বরের লাভ করার কথা বলেন। রামানুজ বেদের সঙ্গে ভক্তি আন্দোলনের সম্পর্ক স্থাপন করেন। ভক্তি আন্দোলনের প্রচারকরা মনে করেন যে তদানীন্তন পরিস্থিতিতে ভক্তি হলো মুক্তির একমাত্র পথ। ঈশ্বর এবং ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক নতুন অর্থ লাভ করেছিল। কর্ণাটক অঞ্চলে এই সময় বাসব বীর শৈব ধর্মমত প্রচার করেন। এর মূল কথাই ছিল ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি। এই ভক্তি ধর্মের গুরুর প্রাধান্য পাঠ, উপবাস, তীর্থ ভ্রমণ ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠান গুরুত্ব হারিয়েছিল। দক্ষিণের ডিম্বার্গ মাধবাচার্য ভক্তি আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে প্রচার করেছিলেন। উত্তর ভারতের রামানুজ শিষ্য রামানন্দ ভক্তিবাদের প্রসার ঘটান। রামানন্দ যে আন্দোলন গড়ে তোলেন তার মূল কথাই ছিল ঈশ্বর, ভক্তি, জাতিভেদ প্রথার বিরোধী এবং নারী পুরুষের সমান অধিকার। তিনি উচ্চ নিম্ন ব্রাহ্মণ শূদ্রদের মধ্যে পার্থক্য করতেন না। তারা আন্দোলনের ফলে সমাজের নিম্নবর্গের মানুষের মর্যাদা বৃদ্ধি ঘটেছিল বলেই জানা যায়। এইভাবে ভক্তি আন্দোলন সুলতানি যুগের একটি একমাত্র প্রেক্ষাপট তৈরি করে দেয়, যেখানে সর্বধর্ম সমন্বয়ের পথ মানুষ খুঁজে পায়। রামানন্দের সবচেয়ে বড় শিষ্য হলেন কবির, যিনি জোলা পরিবারের সন্তান। কবির জাতি, ধর্ম, পুরোহিত তন্ত্র, শাস্ত্র মানতেন না। তিনি হিন্দু সাধু সুফিদের সংস্পর্শে ছিলেন এবং নাথপন্থীদের সাধনার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হন। তিনি একেশ্বরবাদ প্রচার করেন। তার কাছে রাম, হরি, আল্লাহ সবই ছিল এক। তিনি মূর্তি পুজো, তীর্থস্থান উপাসনার বিশ্বাসী ছিলেন না। তিনি প্রচার করেন যে রাম ভক্তি হল মুক্তির পথ। গৃহী জীবন ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবনযাপনের কথা বলেন। নাথপন্থীদের কাছে যোগ শিক্ষা ছিল পুঁথির জ্ঞানকে তিনি ঈশ্বর লাভের উপায় বলে দেখিয়েছিলেন। কিন্তু মুসলমান ধর্মীয় নেতাদের তিনি আক্রমণ করেন। এরা ঈশ্বর এবং ধর্মের অন্তর্নিহিত সত্যের খোঁজ রাখে না। মানুষের দুর্বলতাকে এরা নিজেদের স্বার্থে ব্যবহার করেন। ঈশ্বরের ঐক্যের ধারণা থেকে তিনি মানুষকে সমতার বিশ্বাসের স্থাপন করতে বলেন। বহুস্তরে ভক্তি এবং সমাজকে তিনি আক্রমণ করেন। বংশ গরিমা, ঐশ্বর্যের দাম্ভিকতা এবং জাতি গরিমা থেকে তিনি আক্রমণ করেন। রাষ্ট্র হলো এই অসাম্য প্রতিষ্ঠার মূল হাতিয়ার। এজন্য তিনি তার অনুগামীদের রাষ্ট্র এবং রাজসভা থেকে দূরে থাকতে বলেন। তিনি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদকে কৃত্রিম বলে গণ্য করেন। কবি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করেন, কিন্তু এই দুই ধর্মের কোনো পরিবর্তন তিনি ঘটাতে চাননি। জাতিভেদ প্রথার ভাঙন ধরেননি এবং কবিপন্থীরা একটি ক্ষুদ্র ধর্ম সম্প্রদায় হিসেবে বহুকাল টিকে ছিল। মহারাষ্ট্রের জ্ঞানেশ্বর তার শিষ্যের নামদেব ভক্তি ধর্ম প্রচার ঘটান। রানাডে জানিয়েছেন যে গান্ধারপুর অঞ্চলে মহারাষ্ট্রের সামাজিক জীবনের উন্নতি ঘটেছিল। নারী জাতির উন্নতি হয় এবং সমাজ জীবনে অনেক কলুষতা দূর হয়। ক্ষত্রিয় পরিবারের সন্তান নানক ছিলেন অতীন্দ্রিয়বাদী, চিন্তাশীল এবং সাধু সন্তদের কাছে থেকে উপদেশ নিতে ভালোবাসতেন। তার বহু শিষ্য হয় এবং কবিরের মতন নানক এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের ঈশ্বর সাধনার জন্য তিনি মুক্তির কথা বলেন। তিনি কবিরের মতো মূর্তি পূজা, তীর্থ ভ্রমণ, ধর্মীয় আচার অনুষ্ঠানকে স্বীকার করেননি। তিনি মনে করতেন যে ইসলামের সঙ্গে আধ্যাত্মিক সাধনার কোনো বিরোধ নেই। নানক নতুন ধর্মমত স্থাপন করতে চাননি। হিন্দু ইসলামের ধর্মের মধ্যে সেতু বন্ধনের প্রসার তিনি চালিয়েছিলেন। শান্তি এবং শুভেচ্ছা মিলন হলো তার ধর্মীয় আদর্শ। তিনি কবিরের মতো মানুষের সমতার বিশ্বাসী ছিলেন এবং জাতিভেদ প্রথার তীব্র নিন্দা করেন। শাসকদের তিনি মনে করেন অধার্মিক অপশাসক। তিনি যে রাষ্ট্রের কল্পনা করেছিলেন তার শীর্ষে থাকবেন একজন দার্শনিক রাজা।
নৈতিকতা, ন্যায় বিচার এবং সাম্য হবে তার রাষ্ট্রনীতি। ভক্তিবাদ ভারতের ঐতিহ্য নির্ভর সমাজে অবশ্যই আলোড়ন তুলেছিল। প্রথাগত ধর্ম এবং আদর্শের সঙ্গে নতুন ধর্মমত এবং আদর্শের সংঘাত বেঁধেছিল। এই সংঘাতের মধ্যে দিয়ে তিনি বৌদ্ধিক আন্দোলন গড়ে উঠেছিল। এই বৌদ্ধিক আন্দোলনে কবির এবং নানকদের অবদান কম ছিল না। উত্তরে হিমালয় থেকে দক্ষিণের কন্যাকুমারিকা, পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে আসাম পর্যন্ত এই আন্দোলনের বিস্তার ঘটে। সমাজ ও ধর্মের বিভিন্ন ক্ষেত্রে যার প্রভাব পড়েছিল। ভক্তি আন্দোলন একেশ্বরবাদ প্রচার করেছিল। শুধু ভক্তির মাধ্যমে ঈশ্বর এবং ভক্তের মধ্যে সম্পর্ক স্থাপিত হতে পারে। পুরোহিত কর্ম, ধর্মশাস্ত্র, যাগযজ্ঞ, ধর্মীয় অনুষ্ঠান থেকে মানুষ অনেকখানি মুক্ত হয়েছিল। এই আন্দোলনের ফলে মানুষের ভেদাভেদ, অস্পৃশ্যতা, বহু বিবাহ ইত্যাদির বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল। নারী জাতির অবস্থান কিছুটা উন্নতি হয়, তবে ভক্তি আন্দোলনের সব উদ্দেশ্য পূরণ হয়নি। হিন্দু মুসলমানদের মধ্যে ব্যবধান খানিকটা কমেছিল, কিন্তু স্থায়ী উন্নতি হয়নি। তবে এই দুই ধর্মে পরস্পরের বুঝেছিল যে সাংস্কৃতিক ক্ষেত্রে সমন্বয় ঘটেছিল এবং দুই সভ্যতার মিলনে নতুন ভারসাম্য গড়ে উঠেছিল। ভক্তি আন্দোলনে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই ধর্মীয় এবং সামাজিক আন্দোলন হিন্দু সমাজকে তার রক্ষণশীলতা এবং গোড়ামি থেকে মুক্তি লাভ ঘটিয়েছিল। মানবতাবাদ, রমানন্দ, চৈতন্য, কবির, নানক সকলেই নারী জাতির উন্নতি এবং অস্পৃশ্যের বিরুদ্ধে মানবিক অধিকারকে স্বীকার লাভ করিয়েছিলেন। ভক্তিবাদের সঙ্গে যে অপর আরেকটি দিক এক্ষেত্রে জড়িত, সেই দিকটি হলো নাথপন্থী বা সন্ত ঐতিহ্য। দশম শতক থেকে সারা ভারতবর্ষের নাথপন্থী আন্দোলন সম্প্রদায় গড়ে ওঠে। দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে সমগ্র উত্তর ভারত, পশ্চিম ভারত, দাক্ষিণাত্য, পূর্ব ভারতে নাথপন্থী সম্প্রদায় বিকাশ লাভ করতে দেখা যায়। এদের প্রধান কেন্দ্র ছিল উত্তর পশ্চিম সীমান্তের পেশোয়ারে। রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলাদেশে এদের প্রভাব লক্ষ্য করা যায়। এরা ছিল ধর্মের শৈব, সাধারণত যোগী এবং যুগী নামে পরিচিত। এদের ধর্ম, কর্ম, আচরণ কেন্দ্র করে লোকগীতি, আখ্যানকার, ছড়া, পাঁচালী রচিত হয়। নাথ সম্প্রদায়ের বিভিন্ন ভাষায় রচিত হয় সাহিত্য। ভারতের কোনো কোনো দার্শনিক গোষ্ঠী জড় দেহকে মুক্তির বাধা না বলে উপায় হিসেবে দেখিয়েছে। নানা ধরনের যৌগিক এবং তন্ত্র সাধনার মাধ্যমে দেহকে পরিশুদ্ধ করে মুখ্য বা মুক্তির লাভের কথা তারা বলেছে। হঠযোগের মাধ্যমে জড় দেহকে দিব্য দেহে পরিণত করা হয় বলে এরা মনে করেন। এই যোগী সম্প্রদায়ের সাধনা পতঞ্জলির যোগ দর্শনকে গ্রহণ করেছিল। এরা মনে করেন যে ব্যয় সাধনার মাধ্যমে জড়দেহকে অজর, অমর এবং প্রাজ্ঞ করা হয়। যোগের দ্বারা প্রাণায়ামের সাহায্যে এই নিঃশ্বাস প্রশ্বাসকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায়। পুরো কুম্ভক, রেচক, শীর্ষক বহু বশীভূত করে এরা মুখ্য লাভের প্রথম সোপান অতিক্রম করেন। তন্ত্রের কুলকুণ্ডলী তত্ত্ব অনুসরণ করে তারা দিব্যানুভূতি লাভ করেন। পঞ্চভৌতিক জড় দেহ অপার্থিব দিব্য দেহে পরিণত হয়। এই সম্প্রদায়ের লোকেরা একরকমের ধারণা পোষণ করতেন। নাথপন্থীরা ছিল মূলত আত্মবাদী, ঈশ্বরবাদী ততটা নয়। সাধন প্রক্রিয়ার মাধ্যমে মুখ্য লাভ করা ছিল এদের লক্ষ্য। শিব হলেন এদের আদি গুরু, তিনি আদিনাথ, তারা শিষ্য মীননাথ এবং মীননাথের শিষ্য হলেন গোরক্ষনাথ। গোরক্ষনাথের জীবন কাহিনী নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে অনেক জনশ্রুতি উল্লেখ আছে। কাব্য, গল্প লেখা হয়েছিল। ইনি ছিলেন গুরু মীননাথের বুদ্ধি ভ্রষ্টতা থেকে উদ্ধার করে স্মরণীয় হয়ে আছেন। শিব আদিনাথ হল চরিত্র গৌরবে গোরক্ষনাথ অসাধারণ খ্যাতি অর্জন করেছিলেন। মানুষ গোরক্ষনাথকে দেবতা হিসেবে দেখেছে। ঠিক এই কারণে নাথপন্থীরা কোনো কোনো প্রদেশে গোরক্ষপন্থী হিসেবেও অভিহিত হয়ে রয়েছে। নাথ ধর্মের ৯ জন গুরুর কথা জানা যায়। ৯ জন নাথ হলেন পূর্ব গোরক্ষনাথ, উত্তরা পথে জলন্ধর, দক্ষিণে নাগার্জুন, পশ্চিমে দত্তাত্রেয়, দক্ষিণ পশ্চিমে দেবদত্ত, উত্তর পশ্চিমে ভরত, কুরুক্ষেত্র ও মধ্যপ্রদেশের আদিনাথ এবং দক্ষিণ পূর্ব সমুদ্র উপকূলে মৎস্যনাথ। মারাঠি কাহিনীতে আছে আদিনাথ শিবের কাছে শিবভরণী পার্বতী এবং মণিনাথ এবং জলন্ধীপার মহাজল লাভ করেছিলেন। বাংলাদেশের মীননাথের ২ জন শিষ্য হলেন গোরক্ষনাথ এবং চৌরানাথ। জলন্ধরের ২ শিষ্য কানা এবং ময়নাথী। গোরক্ষনাথের ২ শিষ্য হলেন গৈনীনাথ এবং চপটিনাথ। মীননাথ, গোরক্ষনাথ, জলন্ধীপাদ এবং রানী ময়নামতী তার পুত্র গোপীচন্দ্রকে নানা কবিতা, কাব্য ছাড়াও ইত্যাদি লেখা হয়েছিল। বাংলাদেশের নাথ সাহিত্যে পাওয়া যায় গোরক্ষনাথের কাহিনী,
ময়নামতি গোপীচন্দ্রের কাহিনীর মধ্যে। ভারতের সর্বত্র নাথ সাহিত্য প্রতিষ্ঠা লাভ করেছে এই দুই ভাগে। নাথ ধর্ম দর্শন তত্ত্ব সম্পর্কে কিছু গান, ছড়া, পাঁচালী ইত্যাদি পাওয়া যায়। গোরক্ষনাথ ছিলেন সম্ভবত একজন ঐতিহাসিক ব্যক্তি যিনি দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে আবির্ভাব ঘটিয়েছিলেন। বাংলাদেশের ময়নামতি তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী তো একই রকম ভাবে ফিরে আসা যায়। অল্প শিক্ষিত সাধারণ মানুষ এসব কাহিনী নিয়ে গল্প, কবিতা, কাব্য রচনা করেন। এসব গান করা হতো। মুসলমান শেখ ফজলুল হক এবং এই কাহিনী রচনা করেছিলেন অথবা সংকলন করে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেন। নাথপন্থীরা মূলত নিরস্বরবাদী। এরা মনে করেন যে নিজেদের আত্মার মুক্তি নিয়ে নিজেদের সাধনা সম্ভব হয়। দেব দেবীর প্রতি তারা বিশেষ শ্রদ্ধা অর্জন করেন। এই জন্য মুসলমান সাধকেরা এদের বলে যোগ দিতে কোনো মানসিক বাধা পাননি। ময়নামতি গোপীচন্দ্রের কাহিনীও বাংলা থেকে রাজপুতানা, গুজরাট, রাজস্থান, বিহার, পাঞ্জাবে গিয়েছিল। ত্রিপুরার মহকুল রাজার স্ত্রী হলেন ময়নামতি, পুত্র গোপীচন্দ্র। গোপীচন্দ্র কিভাবে নাথ সাধক মার্গে ফিরে এসেছিলেন তা হলো এই কাহিনীর মূল বিষয়বস্তু। গোপীচন্দ্র সন্ন্যাস ধর্মে ফিরে আসার কথাও আমরা এখান থেকে জানতে পারি। নাথ ধর্ম ও দর্শন সংক্রান্ত কয়েকটি আখ্যান, কাব্য, পাঁচালী এবং ছড়াও পাওয়া গেছে। সারা ভারতে এগুলি ছড়িয়ে আছে এবং এসব গ্রন্থে সাধন ভজনের কথারও উল্লেখ আছে। ডক্টর পঞ্চানন মন্ডল তার সম্পাদিত গোরক্ষ বিজয় পরিশিষ্টে একরকম তত্ত্ব সংক্রান্ত কয়েকটি ছড়া মুদ্রিত করেছেন। চারখানি পুঁথি পাওয়া গেছে, যথা যোগীর গান, যোগীর কাজ, গোরক্ষ সংহিতা এবং যোগ চিন্তামণি। এগুলি নাথ ধর্ম এবং দর্শনের পরিচয় বহন করে। এসব পুঁথিতে দেহকে অমর করার কৌশল, হঠযোগ, তন্ত্র ইত্যাদির কথা আছে। যোগ রহস্য ব্যাখ্যায় রাধাকৃষ্ণের রূপকও গ্রহণ করা হয়েছে। এই সম্প্রদায়ের মধ্যে অনেক মুসলমান ছিলেন। হিন্দু যোগ দর্শন গ্রহণ করলেও তারা ইসলামীয় সাধনা তত্ত্বের কথা বলেছেন। শৈব নাথ ধর্ম 1000 বছর ধরে সারা ভারতবর্ষে প্রচলিত ছিল, আজও আছে। এরা ছিল সন্ত ঐতিহ্যের রক্ষক, নিজেদের সাধনার ভজন এবং এরা সন্তুষ্ট ছিল। এদের প্রচারমূলক সাহিত্য আছে এবং ভারতের বেশ কিছু ঐতিহ্যের সঙ্গে এরা যুক্ত আছে। ভারতের জৈন সাধু, বৌদ্ধ তন্ত্র সাধনা, নাথপন্থী, যোগী, শিব, সুফি দরবেশ, শৈব বৈষ্ণব ভক্তি সারা দেশে ঘুরে সন্ত ঐতিহ্য প্রতিষ্ঠা করেছেন। এরা আপন মনে ঈশ্বরের সাধনা করেন। সব সম্প্রদায়ের মানুষের প্রতি এদের রয়েছে অপার করুণা। জনজীবনের উপর এরা এমন প্রভাব বিস্তার করেছেন যে জনসেবার আদর্শ গড়ে তুলেছেন এরা, এবং সর্বশ্রেণীর সম্প্রদায়ের মানুষই এদের দ্বারা লাভবান হয়েছে। বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে হানাহানি করেছে। এদের প্রচারিত সমতা এবং মৈত্রীর আদর্শ সামাজিক সহনশীলতা এবং সৃষ্টির আচার। জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, পুরোহিত তন্ত্র, রক্ষণশীলতা দুর্বল হয়। সন্ত ঐতিহ্য এবং ভারতের বৌদ্ধিক আন্দোলন মননশীলতাকে প্রভাবিত করেছে। ভারতের শাসক গোষ্ঠী যোগী এবং সুফি সন্তদের আগ্রহের অগ্রাহ্য এরা করেনি। ধর্ম, সমাজ, রাজনীতি এবং সংস্কৃতির ক্ষেত্রে এদের অবদান অস্বীকার করা যায় না। ভারতবর্ষের বিস্তৃত অঞ্চল জুড়ে হঠযোগ অত্যন্ত গুপ্ত রহস্য যোগীরা যারা নাথ নামে পরিচিত। এদের 9 জন গুরু সকলেই নাম শেষ হয়েছে নাথ শব্দ দিয়ে। আদিনাথ, মীননাথ, গোরক্ষনাথ, হারিপা, কানুপা, চৌরঙ্গীনাথ, ব্রহ্মা, বিষ্ণু, শিব সকলের নামের শেষে নাথ শব্দ যুক্ত হয়ে নাথ সম্প্রদায়ের সাহিত্য রচিত হয়েছে। আদি মধ্যযুগের বাংলা সাহিত্যে এই সম্প্রদায়ের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। অধ্যাপক সুকুমার সেনের মতে উত্তর এবং উত্তর পূর্ব বাংলাদেশ হলো এই সম্প্রদায়ের উৎপত্তিস্থল। বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানে এই সম্প্রদায়ের যে লোককাহিনী গড়ে উঠেছিল তাতে দেখা যায় যে প্রধান চরিত্রগুলি উৎপত্তি হয়েছে বাংলা থেকে। বিভিন্ন প্রদেশের গোরক্ষপন্থী ঐতিহ্যের রহস্যবাদী পদ এবং শিক্ষামূলক রচনার উপর বাংলার প্রভাব লক্ষ্য করা যায়। বাংলার বাউলের মধ্যে নাথপন্থীদের প্রভাব লক্ষণীয়। বাংলার বৈষ্ণব আন্দোলনের মধ্যে নাথ ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। বাংলার বাউলরা নাথপন্থীদের যোগ এবং রহস্যবাদী পদের অনুকরণ করেছেন। নাথপন্থীরা ঈশ্বরের বিশ্বাসী ছিল বলা যায় না। প্রত্যেক নাথ যোগী হলেন নিজের দেহে এবং রাজ্যের নিজের ঈশ্বর। বাংলার নাথপন্থীরা যোগী নামে উত্তরবঙ্গ এবং বাংলার অন্যান্য স্থানে টিকেছিল। ভারতের বিভিন্ন প্রদেশের নাথপন্থীরা মধ্যে বিভিন্ন শাখা সৃষ্টি হয়েছিল। আশ্রম তৈরি করে এরা মহন্তরা শিষ্যদের নিয়ে সাধনা করতেন। এইভাবে এই সম্প্রদায়ের মধ্যে অনেকগুলি পন্থ তৈরি হয়েছিল। এদের মধ্যে অনেকেই জেলাদের মতো
জোড়াদের মতো বয়ন শিল্পের সঙ্গে যুক্ত ছিল। অনেকে আবার তাবিজ, কবর, জাদুবিদ্যার মাধ্যমে জীবন চর্চা করত। গৃহীতা লোকেরা নাথপন্থার নির্দেশ অনুযায়ী মৃতদেহগুলিকে কবরস্থ করত। বাংলার বাউল বৈষ্ণবরা এই পন্থা অনুসরণ করত। মৃতদেহ কবরদান, ব্যবসা, নিম্ন কাজ এবং নিরীশ্বার বাদিতা এবং ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা তাদের প্রথাগত হিন্দু ধর্মের বহির্ভূত করে তোলে। এদের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে নাথপন্থীদের বেশিরভাগ হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত হয়ে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে। সাধারণভাবে বলা হয় যে নাথপন্থীরা হল শঙ্খ, রুদ্রাক্ষ মালার ব্যবহার এবং যোগীর কপালে ত্রিপুরাচন্দ্র ইত্যাদি দেখে পণ্ডিতরা এরকম অনুমান করেন। সন্দেহ নেই যে এই মতবাদের উপর শৈব ধর্মের প্রভাব বেশি পড়েছিল। মনসা মতবাদের সঙ্গে এই মতবাদের যোগ ছিল। গোরক্ষনাথ নিজের ভৈরব বলেছেন। এরা ত্রিশূল ব্যবহার করতেন, চৈত্র মাসে শিবের উৎসব করতেন এবং শিবরাত্রি পালন করতেন। অবাঙালিদের মধ্যে শৈব প্রভাব কম। সম্ভবত গোরক্ষনাথের গুরু মিলনাথ থেকেই এই ধর্মমতের মধ্যে শৈব প্রভাব বিস্তার লাভ করতে থাকে। পশ্চিম ভারতের বৈষ্ণব প্রভাব, পূর্ব ভারতের বৌদ্ধ প্রভাব, জৈন এবং ইসলাম ধর্মের প্রভাব ছিল জটিল নাথপন্থী মতবাদের সৃষ্টি হয়েছিল। এর মধ্যে শাক্ত প্রভাব রয়েছে। এদের তীর্থ স্থানগুলিও হলো শক্তি তীর্থ। তবে উল্লেখ প্রয়োজন যে এই ধর্মমত কখনো আন্তরিকভাবে ঈশ্বরবাদী ছিল না। সৃষ্টির মধ্যে স্রষ্টারা আবির্ভাব, তিনি নিরঞ্জন, শূন্য, অনাদি, আদিনাথ। নাথপন্থীদের সৃষ্টি তত্ত্বের সঙ্গে ঋগ্বেদী ও মণি সংহিতা সৃষ্টি তত্ত্বের অনেকটাই মিল রয়েছে। সৃষ্টির আগে ছিল বিশাল অন্ধকারময় এবং শূন্যতা। শূন্যের মধ্যে বুদ্বুদের সৃষ্টি এবং অখণ্ডের মধ্যে এক ঈশ্বরের আবির্ভাব। ইনি হলেন আদিনাথ। আদিনাথ থেকে আর সব গুরুদের সৃষ্টি হয়েছে। নজন নাথ গুরুকে বৌদ্ধ তন্ত্র জানিরা নিজেদের গুরু বলে স্বীকার করে নিয়েছেন। গুপ্ত সাধনা এবং যোগাভ্যাসের ক্ষেত্রে বজ্রযানী এবং নাথপন্থীদের মধ্যে মিল রয়েছে। মণিদত্ত চর্যাগীতি কোষের ভাষ্যে মণিনাথের কয়েকটি পদের উদ্ধৃতি পাওয়া যায়। এই পদগুলি অর্থ হলো সাধন ভোজন ক্ষেত্রে গুরুদের অনুসরণ করা। মীননাথ এবং গোরক্ষনাথ সম্ভবত জীবন এবং কৈবর্ত সম্প্রদায়ের লোক ছিলেন। নেপাল এবং তিব্বতের মীননাথ হলেন বোধিসত্ত্ব এবং অবলিকতেশ্বর। পুরীর জগন্নাথের মতো নেপালের মীননাথের রথ উৎসব হয়। বাংলার মুসলমানদের একাংশের কাছে মৎস্যেন্দ্রনাথ পীর হয়ে যেতেন। গোরক্ষনাথকে বলা হয়েছে মোচানন্দ বালি। তিনি গভীরভাবে রক্ষাকর্তা। জলন্ধরী নাথ সংস্কৃতিতে লেখেন এবং এই ধর্মমতের উপর কয়েকখানি গ্রন্থও রয়েছে। এগুলি হলো বজ্রযোগী সাধনা, গুরীন্দ্র প্রদীপ, শ্রী চক্র সম্ভ গর্ভ তত্ত্ববিধি এবং হুঙ্কার চিত্তবিন্দু ভাবানুত্ত। সম্ভবত এগুলি জলন্ধরী ক্রিয়া নাথ একা লেখেননি, অনেকগুলোই সিদ্ধার্থ চর্যা পদ লিখে গেছেন। নাথপন্থ যোগীদের অনেকেই তান্ত্রিক গোষ্ঠী বা তান্ত্রিক যোগী বলেছেন। জলান্ধারীর প্রধান শিষ্য কানুপা একজন কাপালিক ছিলেন। কৃষ্ণপদ এই ধর্মমতের উপর কিছু পদ এবং এই পদের যোগাযোগের সঙ্গে কিছু প্রবন্ধ লিখেছেন। এদের লেখমালাতেও আমরা নাথপন্থা এবং তান্ত্রিক সাধনার সমন্বয় ঘটিয়েছে। আচার্য চৌরঙ্গী লেখেন বায়ু তত্ত্বোপদেশ। সম্ভবত তিনি একজন নাথ সিদ্ধ ছিলেন। কানরি নাথ নামে আরো কয়েকজন নাথ সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়, যারা ইনি তান্ত্রিক যোগ সাধনার উপর গ্রন্থ রচনা করেন। তিব্বতী অনুসরণে এই গ্রন্থ পাওয়া যায়। গোরক্ষনাথ নিজে কোনো গ্রন্থ বা ভাষ্য রচনা করেছিলেন বলে জানা যায়। গোরক্ষ সংহিতার নামে যা পাওয়া যায় তা হলো অনেক পরবর্তীকালের রচনা। গোরক্ষনাথ সম্ভবত একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন। তাকে ঘিরে অনেক লোকশ্রুতি, লোককাহিনী, গাথা, প্রবাদ হয়ে উঠেছে। গোরক্ষনাথের প্রচারিত উপদেশাবলী নাথপন্থীদের যোগী ব্রহ্মচারী উত্তর ভারতের তাকে ঘিরে গোরক্ষ পন্থা স্থাপিত হয়। তার ধর্মমতের সঙ্গে অন্যান্য ধর্মমত যোগী সম্প্রদায় এবং তান্ত্রিক সম্প্রদায়ের মিলন ঘটেছিল। এসব সম্প্রদায়ের মহিলারা বাদ যায়নি। এসব সংগঠিত রূপ হলো বাংলার নাথ সম্প্রদায়। বাংলার বাইরে গোরক্ষনাথ ব্রহ্মচর্য ও যোগের উপর বেশি জোর দেন। তবে অনেক স্থান ব্রহ্মচর্য এবং কৌমর্য নীতি থেকে সন্তরা সরে এসেছেন। মীননাথ, জলান্তর এবং কানহা একটি গুপ্ত সাধন ভজন সম্প্রদায়ের লোক ছিলেন, যারা তাদের সম্প্রদায়ের মধ্যে যোগিনীদেরও স্থান দিয়েছিলেন। গোরক্ষনাথ তার গুরু মীননাথ চৈতন্যদেব ধরে তিনি সাধনাচর্যে ফিরিয়ে আনেন। এই কাহিনীর অন্য নাম হলো গোরক্ষ বিজয়, যার মধ্যে রয়েছে সংসার মুখী জীবনের সঙ্গে সাধন মার্গের সংবাদ।
এই গ্রন্থে গোরক্ষনাথ জয়ী হয়েছিলেন এবং গুরুকে যোগ সাধনার পথে ফিরিয়ে এনেছিলেন। গোপীচন্দ্র আখ্যানে ময়নামতি এবং জালন্ধরের মধ্যে সম্পর্কের উপর ইঙ্গিত আছে। গোপীচন্দ্রের মায়ের নৈতিক অধঃপতন দেখে যোগ সাধনার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন। শেষ পর্যন্ত গুরুর কৃপায় গোপীচন্দ্রের মোহভঙ্গ হয়। সরহ গোপীচন্দ্রের মানুষলোকের পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন। নাথপন্থার মূল দর্শন ছিল সহজ পথে যোগের সাধনের মাধ্যমে এমন অবস্থায় পৌঁছানো যায় যেখানে আমরা সহজেই গুরু লাভ করতে পারি বা আসক্তি কামনার থেকে মুক্তি লাভ করতে পারি, যার জন্ম নেই, যার মৃত্যুও নেই। মানুষের হবে বদ্ধহীন। আসল যোগী চিন্তা ভাবনাকে অতিক্রম যান এবং তার কাজ নেই, নির্মাণে তার প্রয়োজন নেই। জীবন এবং মৃত্যুর সঙ্গে তার কোনো ভেদাভেদ নেই। নাথপন্থী যোগী সব রকমের পথ রচনা করেন। কান্না বলেছেন যে যোগী সাধনার সবকিছু উঠে যায়, তার কাছে সব শূন্য বলে মনে হয়। যোগী সাধন লাভ ছিল তিনটি কাজ: বিন্দু ধারণ, পবন নিশ্চল চঞ্চল্য এবং চিন্ত নিরোধ। তিনি দীর্ঘ ক্ষয় রোধ করেন এবং মনকে শান্ত করে রাখেন। এভাবে তিনি তার কাঙ্ক্ষিত সহজ লাভ করেন। ভারতের মধ্যযুগের সাহিত্যে দেখা যায় যে যোগীরা নাচছেন, গান করছেন এবং গল্প বলছেন। এসব থেকে তারা অর্থ উপার্জন করতেন এবং জীবিকা নির্বাহ হতেন। প্রেমিক প্রেমিকের দূত হিসেবে তারা কাজ করতেন। এই যোগী এবং যোগিনী গোপীচন্দ্রের কাহিনীকেও ভারতের বিভিন্ন প্রান্তে গান এবং নাচের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। ভারতের রক্ষণশীল সমাজে এদের ভালো চোখে নিত না। এদের জীবনযাত্রা গুপ্ত সাধনা ভজন সম্পর্কে অবজ্ঞার মনোভাব ছিল। যোগীরা এদের তত্ত্বপ্রদান এবং বশীকরণ ছিল সাধারণ মানুষকে প্রভাবিত করত। শেখ সুবোধয়ের একটি কাহিনী আছে। রাজা লক্ষণ সেন একজন যোগিনীকে অমৃতক্ষণ খেতে দেন। তিনি তা গ্রহণ করেননি। মোটা চালের ভাত এবং শাক সিদ্ধ পেয়ে যোগী মহানন্দে তা গ্রহণ করেন। এই ঘটনাটি যোগীদের জীবনযাত্রার ধরন সম্পর্কে অনেকটা ইঙ্গিত দেয়। এরা সাধারণত মানুষের সঙ্গে মিশ্রিত এবং সাধারণ খাদ্য গ্রহণ করতেন। নাথ যোগীরা রহস্যবাদী পদ রচনা করে তাদের ভাবের কথা বলতেন। সাধারণ ভাষায় তারা কথা বলতেন না। এই প্রহেলিকাময় ভাবের কথা নতুন নয়, সারা উত্তর ভারতের এই ধারণার প্রচলন ছিল। নাথপন্থীদের রহস্যবাদী অতীন্দ্রিয় চিন্তা ভাবনার বেশিরভাগ হিন্দি এবং রাজস্থানী ভাষা যে সমস্ত পদ এবং ভাষ্য পাওয়া যায় তার উপর বাংলার প্রভাব ছিল গণ্য। অর্থাৎ দেখাই যাচ্ছে যে ভারতে এইভাবে উত্তর ভারতের নাথপন্থী এবং ভক্তিবাদ একে অপরের সামঞ্জস্যপূর্ণ হয়ে গড়ে ওঠে। তার সঙ্গে যুক্ত ছিল চৈতন্যদেবের আবির্ভাব, যেটি কেবলমাত্র বাংলার বৈষ্ণব ধর্মের আন্দোলন ঘটিয়েছিল। বাংলাদেশের বৈষ্ণব আন্দোলনের দুটি ধারার মিলন ঘটেছিল বলে জানা যায়। একটি হলো বৈষ্ণব, অন্যটি হলো বৌদ্ধ এবং হিন্দু ধর্ম বা হিন্দু ঐতিহ্য। পাল যুগ থেকে এই মিথস্ক্রিয়া শুরু হয়। বৈষ্ণবরা ভাগবত পুরাণের বর্ণিত কৃষ্ণ লীলাকে তাদের ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেন। অন্যদিকে বৌদ্ধ বজ্রযানী মতবাদ এবং সহজিয়া সম্প্রদায় বৈষ্ণব মতবাদের দিকে ঝুঁকেছিল। জয়দেবের গীতগোবিন্দ বৈষ্ণবকে অনুপ্রাণিত করেছিল। বহু চন্ডিদাসা শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাপতির পদাবলীর রাধাকৃষ্ণের কাহিনীকেও জনপ্রিয়তা দিয়েছিল। দক্ষিণ ভারতের বৈষ্ণব আন্দোলনের ঐতিহ্য ছিল এবং এই আন্দোলন ছিল ব্রাহ্মণ্যবাদ এবং জাতিভেদ বিরোধী। পূর্ব ভারতেও এই আদর্শে প্রচারিত হয়। উচ্চ বর্ণের বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে বৈষ্ণব আন্দোলন হল একটি বলিষ্ঠ প্রতিবাদ। পূর্ব ভারতে বৈষ্ণব আন্দোলনের শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন চৈতন্যদেব। 1487 খ্রিস্টাব্দে বাংলার নদিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন বৈদিক ব্রাহ্মণ। নদিয়া তখন ছিল বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। শান্তিপুর, বর্ধমান ছিল বৈষ্ণবদের বড় কেন্দ্র। এই সময় দক্ষিণ ভারত ছিল ভক্তিবাদী ধর্মের প্রধান কেন্দ্র। পুরী থেকে তিনি দক্ষিণ ভারতে পরিক্রমা করেন। দক্ষিণ ভারতে পরিক্রমার পর তিনি পশ্চিম ভারতের কোনো কোনো অঞ্চলে ভক্তি ধর্মের প্রচার ঘটিয়েছিলেন। পুরীতে ফিরে তিনি বৃন্দাবন পরিক্রমায় বেরিয়েছিলেন এবং নদিয়ায় গিয়ে তিনি শেষবারের মতো মায়ের সঙ্গে দেখা করেছিলেন। এরপর তিনি আর কখনো বাংলায় আসেননি এবং তার শিষ্যরা বাংলায় তার নির্দেশিত পথে বৈষ্ণব ধর্ম প্রচলন করেন। 1515 খ্রিস্টাব্দে চৈতন্যদেব পুরীর ধামে ফিরে আসেন এবং 1533 তার মৃত্যু হয়। 18 বছর তিনি দিব্যলাভ বিভোর হয়ে থাকতেন। ভক্ত দল তাকে প্রেম ভক্তির গান শুনিয়ে কাব্য পাঠ করে তার কৃষ্ণ বিরহের কথা দূর করার চেষ্টা করতেন। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস চৈতন্যরাজ চণ্ডীদাসের কবিতা তাকে অনুপ্রাণিত করেছিল। চৈতন্য দেবের প্রচার করতেন যে শুধু কৃষ্ণ নাম নিয়েই নিজের জীবন মুক্তি পেতে পারে।
অন্য কোনো আচার অনুষ্ঠান প্রয়োজন হয় না। জ্ঞান কর্ম নয়, ভক্তিকে তিনি মুক্তি লাভের পথ হিসেবেই নির্দেশ করেছিলেন। গৌতম বুদ্ধের মতো তিনি ছিলেন করুণার প্রতিমূর্তি। সুদর্শন এবং অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন এই মানুষ ভক্তি প্রচারে নামলে বাংলার মানুষ তার অবতার বলে গ্রহণ করেছিলেন। চৈতন্যদেব তার পরিকরগণ পৌরাণিক বৈষ্ণব ধর্মের কথা বলেননি। তারা ভক্তির মতাদর্শের কথা উল্লেখ করেছিলেন এবং তারা কৃষ্ণ লীলার মিশ্রণ ঘটিয়েছিলেন। চৈতন্যদেবের নেতৃত্বে নবদ্বীপ এবং শান্তিপুরের প্রভাবশালী বৈষ্ণব গোষ্ঠী গড়ে তোলা হয়। এই গোষ্ঠীর মধ্যে জাত বিচার ছিল না। সম্ভবত চৈতন্যদেব এইভাবে তার আজীবন মৃত্যু পর্যন্ত বৃন্দাবনের ৬ গোস্বামী সনাতন রূপ জীবন, গোপাল ভট্ট এবং রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক ভিত্তি নির্মাণ করে দিয়েছিলেন। পূর্ব ভারতের ভক্তি আন্দোলনের ক্ষেত্রে তাই চৈতন্যদেবকে আমরা মানবতাবাদী এবং তৎকালীন মানুষের চেতনার উদ্ধারকারী বা ঐক্যের প্রচারক বলেই জানি। প্রেম, করুণা, আনন্দ, সৌন্দর্যের উপর জোর দেওয়া হয়েছিল তার সময়। তার অসাম্প্রদায়িকতা, জাতিভেদ প্রথার কে আক্রমণ করা, এই সমস্ত প্রচারের ফলে জাতিভেদ প্রথার উচ্ছেদ হয়নি বটে, তবে তা লাঞ্ছিত নিপীড়িত নিম্ন বর্ণের সমাজের মানুষকে স্বীকৃতি দিতে পেরেছিল। চৈতন্যদেব, শঙ্করাদেব, মীরা, সুরদাস, তুলসীদাস প্রমুখ তাদের স্বীকৃতির মধ্যে দিয়ে ভক্তদের মুক্তির আশ্বাস দিয়েছিল। ভক্তকবি লিখেছেন, তাই নিচুতলার মানুষ তাদের প্রতি আকৃষ্ট হন এবং এইভাবেই তিনি আরো প্রচার করেন যে সব ধর্মই হচ্ছে একই ধর্ম। ঐক্যের ধারণার মধ্যে দিয়ে সকল ধর্মের সমন্বয় সম্ভব। হিন্দু যোগী এবং সন্তদের সঙ্গে সুফিদের যোগাযোগ স্থাপিত হয়। জাতীয় সুফিরা সংস্কৃত এবং হিন্দি ভাষা শেখেন এবং দাউদ মুল্লা মালিক মোহাম্মদ জয়সি হিন্দিতে গ্রন্থ লেখেন। বৈষ্ণবদের গান এবং পদ সুফিকে প্রভাবিত করেছিল। সুফি আব্দুল ওয়াহিদ বিলগ্রামি গ্রন্থের মরমিয়া ভাষায় কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করেন। পঞ্চদশ এবং ১৬ শতকের ভক্তি প্রচার এবং সুফি সন্তরা এমনই সমন্বয়ের পরিবেশ গড়ে তোলেন যে সেখানে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ পরস্পরকে বোঝার চেষ্টা করে এবং সমন্বয়বাদী সংস্কৃতি গড়ে তোলে। এইভাবে চৈতন্যদেব বাংলা এবং অন্যদিকে শঙ্করাদেব আসামের বৈষ্ণব আন্দোলনের পথ প্রশস্ত করে দেন। ওড়িশা সঠিক একইভাবে জগন্নাথ মতবাদের প্রসার ঘটে এবং ভক্তিবাদী গুরুত্ব এইভাবে বৃদ্ধি পায় সুলতানি যুগের অবকাশে। আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে। নমস্কার।